আপনাদের সামনে আমরা ডিসকাস করতে চলেছি বাংলা প্যাডাগজির অন্য একটা টপিক, যেটা হচ্ছে শোনা এবং বলার দক্ষতা। রুল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। ঠিক আছে ভাই, রুল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং যে টপিকটা রয়েছে, এই টপিক সম্বন্ধে আমরা আজকে পুরো ডিটেলস জানবো। অর্থাৎ এক কথায় পুরো কনসেপ্ট আমরা জানবো। কারণ আমরা জানি ভাই, কি জানি আমরা, আমরা জানি কনসেপ্ট ইজ পাওয়ার। যদি আপনারা প্রত্যেকটা বিষয়ের যদি কনসেপ্ট খুব ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে এমসিকিউ আপনারা 100% কনফার্ম করতে পারবেন। এবং আমাদের টার্গেট হচ্ছে যে আপনি যাতে বাংলা ভাষায় 30-এর মধ্যে 30 পেতে পারেন, এই টার্গেট বা এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি। প্রতিদিন আপনারা নিত্য নতুন ক্লাস আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন এবং প্রতিনিয়ত আমরা একটি করে নতুন নতুন কিছুটা ইউনিক আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা টপিক খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমরা করছি। তো আজকে আমরা ডিসকাস করব রুল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং। ক্লাসটা খুব অতি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো প্রথমে আমরা কনসেপ্ট ডিসকাস করব, তার পিছনে শেষে আপনারা পাবেন কিছু এমসিকিউ থাকছে আপনাদের জন্য। ঠিক আছে, কয়েকটি রিলেটেড এমসিকিউ থাকবে। তো এমসিকিউগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে সলভ করবেন, আমরা সলভ করতে যাব না, এমসিকিউগুলো আপনারা সলভ করবেন। তো দেখে নেওয়া যাক, প্রথমে আমরা কনসেপ্টটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে রুল অফ লিসেনিং এবং স্পিকিংটা কী। তো দেখুন, রুল অফ লিসেনিং এন্ড স্পিকিং। প্রথমে দেখুন শ্রবণ। শ্রবণ মানে কি? লিসেনিং। তো শ্রবণটা কি? আগে আমাদের ওই জিনিসটাকে বুঝতে হবে যে শ্রবণ কি। মনোযোগ সহকারে কোনো কিছু শোনাকে শ্রবণ বলা হয়। ভেরি গুড। আমরা মনোযোগ সহকারে যখন আমরা দেখুন অনেক কিছু আমরা কিন্তু শুনি। যেমন আমি রাস্তা দিকে যাচ্ছি, অনেকজন অনেক কথা বলছে, সব কথা কিন্তু আমার কানে আসছে না। যে কথাগুলো আমার কানে আসছে এবং যে জিনিসগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনছি, ওই জিনিসগুলোই হচ্ছে, অর্থাৎ মনোযোগ সহকারে যে জিনিসটা আমি শুনবো, এটাই হচ্ছে আমার পক্ষে শ্রবণ। শ্রবণ দক্ষতা কেবল অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে না, শ্রবণ মানুষকে পরিষ্কার কথা বলতেও সাহায্য করে। কিরকম পয়েন্ট দিয়েছে দেখুন, শ্রবণ দক্ষতা কেবলমাত্র যে অন্য মানুষের কথা শুনতে সাহায্য করে তা নয়। অর্থাৎ শ্রবণের মাধ্যমে আমরা শুধু যে অন্যের কথা শুনবো এরকম কোনো কথা নয়। আমরা শ্রবণের মাধ্যমে আমরা ভালোভাবে পরিষ্কারভাবে কথা বলতেও পারি। কিভাবে? আমরা যদি একটা ভালো করে আমরা যদি কোনো কিছু শুনি, তাহলে কি শুনলাম সেটা আমরা বলতে পারবো। যদি আমরা নাই বা শুনি, তাহলে আমরা বলতে পারবো না। সুতরাং শ্রবণ যদি ভালো করে আমরা শুনি, তাহলে ভালো করে আমরা কথা বলতেও পারি। এই ক্ষেত্রে একটা কথা বলা হয় যে ভালো বক্তা হতে গেলে প্রথমে ভালো শ্রোতা হতে হবে। যেকোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুবই প্রয়োজনীয়। আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব, যাতে করে আপনাদের মিস না হয় কোনো একটা পয়েন্ট। যেকোনো ভাষায়, শুধুমাত্র একটি, এখানে কোনো ভাষা পার্টিকুলার কোনো ভাষা নেই, যেকোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে মনোযোগ ব্যাপারটি খুব প্রয়োজনীয়। আপনি যদি মনোযোগ দিয়ে যদি জিনিসটাকে শ্রবণ করেন, তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন, কি বলেছে সেটা আপনি অনুমান করতে পারবেন। আর যদি উইদাউট মনোযোগ ছাড়া যদি আপনি কোনো জিনিস শুনেন, শ্রবণ করেন, সেটাকে আপনাকে শ্রবণ বলা হবে না। তার কোনো ভূমিকা থাকছে না শ্রবণের ব্যাপারে। সুতরাং যেকোনো ভাষায় শ্রবণের ক্ষেত্রে আপনাকে মনোযোগ দিতে হবে। নেক্সট পয়েন্ট কি বলেছি দেখুন, যেসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে ভালোভাবে মনোযোগ দিতে পারে, তারা ভালো শ্রোতা হতে পারে। তো ভালো শ্রোতা কারা? প্রশ্ন আপনাদের আসে, বা একটা আপনার প্রশ্ন আসে না আপনাদের মাথায়, যে শ্রোতা তো আমরা সবাই, কিন্তু ভালো শ্রোতা কে? যেসব শিক্ষার্থী বা যারা শ্রেণীকক্ষে ভালোভাবে মনোযোগ দিতে পারে, যে কোনো কথা যে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে পারে, সেই হচ্ছে ভালো শ্রোতা। তো আমরা যেহেতু টেট পরীক্ষার প্রিপারেশন করছি, তাহলে আমাদের রিলেট থাকবে ক্লাসরুম, শ্রেণীকক্ষ, শিক্ষার্থী, এইসব নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। সুতরাং যেসব শিক্ষার্থী শ্রেণীকক্ষে ভালোভাবে মনোযোগ দিতে পারে, তারাই ভালো শ্রোতা হতে পারে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখি। এবার দেখুন, শ্রবণ কার্যকে দুটি ভাগে ভাগ করা যায়। শ্রবণ যেটা কার্য, এটাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে কি একপাক্ষিক শ্রবণ, আর নাম্বার 2 হচ্ছে কি দ্বিপাক্ষিক শ্রবণ। তো একপাক্ষিক শ্রবণ মানে কি? বক্তা, বার্তা এবং শ্রোতা। বক্তা কি বলবেন? একপাক্ষিক শ্রবণ মানে বক্তায় বক্তৃতা দিচ্ছেন, এই বার্তাটা ডাইরেক্ট সরাসরি শ্রোতার কাছে পৌঁছেছে, কিন্তু শ্রোতা এখানে কিন্তু কোনো যে উল্টা রিয়াকশন কিছু করবে, সেটা কোনো কথা নয়। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা ধরে নিই রেডিও। রেডিও চলছে। ঠিক আছে, রেডিও চলছে,
রেডিওতে কোনো একজন বক্তা তিনি বক্তৃতা দিচ্ছেন, আর আপনি ঘরে বসে রেডিওটা চালিয়ে রেখেছেন। তো আপনি ঘরে বসে রেডিওটা শুনছেন। তো রেডিও বক্তা যা বলছেন সেটাই আপনি শুনছেন। আপনি কিন্তু এই ব্যাপারে কোনো কিছু রেডিওর সঙ্গে কিন্তু আপনি কি বলবো কমিউনিকেশন করতে পারছেন না। আপনি কথাবার্তার মধ্যে ইন্টারেকশন করতে পারছেন না। আর দ্বিপাক্ষিক শ্রবণ কি? বক্তা, বার্তা, শ্রোতা। আবার শ্রোতা, বার্তা, বক্তা। অর্থাৎ বক্তায় যেটা কথা বলবে সেই বার্তাটা শ্রোতার কানে পৌঁছবে। আবার শ্রোতাও যখন সেটাকে রিঅ্যাকশন করবে, মানে এটা না আপনি যে বললেন সেটা তো এরকম না, সেটা ওরকম হবে। তো এই কথাটা উল্টা গিয়ে বক্তার কাছেও গিয়ে পৌঁছলো। অর্থাৎ যেমন আপনি আপনার সঙ্গে সামনাসামনি বসে বসে কথা বলছি। যেমন ধরুন না, লাইভ এক্সাম্পল আমরা দেখি নি, লাইভ এক্সাম্পল। বর্তমানে আপনি আমার ভিডিও দেখছেন। ভিডিও দেখার সঙ্গে, সঙ্গে আপনার মনে হলো যে আপনি আমাকে একটা প্রশ্ন করবেন। কিন্তু আপনি আমাকে এবার প্রশ্ন করতে পারছেন না ডাইরেক্ট। কারণ আমি আপনাকে সরাসরি পাচ্ছি না। যেহেতু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের যদি আমি বলে থাকি যে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তো আমি আপনাদের আনসার দিয়ে দেব। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি পরে আনসার দেব কমেন্টের মাধ্যমে। কিন্তু সরাসরি আপনি কিন্তু এখন প্রশ্ন করার সঙ্গে, সঙ্গে আমি কিন্তু এখনই আপনাকে আপনার মুখের উপরে আমি কিন্তু উত্তরটা দিতে পারব না। দ্যাট ইস কল্ড একপাক্ষিক শ্রবণ। কিন্তু আপনি যদি আমার সামনে থাকতেন এবং আমি যদি আপনার অফলাইন ক্লাস নিতাম, কোনো একটা ক্লাসরুমে বসে অফলাইন ক্লাসরুমে বসে আমি এই ক্লাসটা নিতাম। তখন আমি আপনি সামনাসামনি রয়েছি। তো সামনাসামনি রয়েছি, তো একটি প্রশ্ন আমি আপনাকে বুঝাবার চেষ্টা করছি। জিনিসটা আপনি হয়তো বুঝে গেছেন বা হয়তো জিনিসটা আপনি বুঝতে পারেননি। তো না বুঝলে আপনি তাড়াতাড়ি বলবেন যে, "স্যার এই জিনিসটা তো কি আপনি এভাবে বললেন আমি ঠিক বুঝতে পারিনি।" তখন সঙ্গে, সঙ্গে আমি আপনাকে এই প্রশ্নের আনসারটা দিলাম। অর্থাৎ আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু আমার কানে এসে পৌঁছালো এবং আমি আপনাকে সেটা সে উত্তর হিসাবে আমি আপনাকে রিপিট দিলাম। ঠিক আছে? কিন্তু এবার আপনি হয়তো অনেক প্রশ্ন করছেন আমাকে ভিডিও দেখতে, দেখতে বা অনেক কিছু ভাবছেন আমাকে নিয়ে। কিন্তু কি ভাবছেন, আমাকে নিয়ে কি বলছেন আমি কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। অর্থাৎ আমার কান পর্যন্ত সেটা মানে পৌঁছাচ্ছে না। দ্যাট ইস কল্ড একপাক্ষিক আর দ্বিপাক্ষিক। আশা করি বুঝতে পারলেন। নেক্সট। দেখুন একপাক্ষিক শ্রবণের কিছু উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে কি? একপাক্ষিক শ্রবণের কিছু উদাহরণগুলো আমরা একবার দেখে নেব এক ঝলক। শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তৃতা। শ্রেণীকক্ষে যখন শিক্ষক বক্তৃতা প্রদান করেন, লেকচার মেথডে যখন তিনি ক্লাস করেন লেকচার মেথডে, তখন লেকচার মেথডে কি হয়? শিক্ষক মানে শুধু বলতেই যান, বক্তৃতা দিতে থাকেন। শিক্ষকরা শুধু ছাত্ররা শুধু শুনতে থাকে। দ্যাট ইস কল্ড একপাক্ষিক। পরীক্ষার সময়সূচি শ্রবণ। তোমরা ক্লাসরুমের যে পরীক্ষা আসছে, পরীক্ষার সময়সূচি সেটা তোমরা শুনে নাও। এখানে ছাত্রদের কোনো কিছু করার থাকে না। শিক্ষক বললেন, ছাত্ররা সেটা নোট ডাউন করে নিল। যে আজকে তোমাদের বাংলা পরীক্ষা, কালকে তোমাদের ইংলিশ পরীক্ষা, সেখানে কোনো কিছু বলার থাকে না। বা রেডিও, দূরদর্শন থেকে আগত শব্দ, আমি যে কথাটা বলেছিলাম, রেডিও বা দূরদর্শন থেকে আগত শব্দ। বা টেলিফোন দপ্তরের রেকর্ড করা বক্তব্য। অনেক সময় কম্পিউটার টেলিফোন দপ্তর থেকে আমাদের কাছে অনেক রেকর্ডিং ফোন আসে যে आपका मोबाइल का रिचार्ज खत्म हो गया है, जल्द से जल्द आप रिचार्ज कीजिए। ওটা কিন্তু তারা বলবে আপনাকে কম্পিউটারের মাধ্যমে। কিন্তু আপনি যদি সঙ্গে বলেন যে আমার কাছে এখন পয়সা নেই, আমি রিচার্জ করতে পারবো না। আপনার কথাটা কিন্তু তারা শুনবে না। তারা বলে দেবে। দ্যাট ইস কল্ড একপাক্ষিক শ্রবণ। ঠিক আছে? আরো হতে পারে যেমন কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট। মাইকে কোনো একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে, আপনি ঘরে বসে শুনছেন। দ্যাট ইস কল্ড একপাক্ষিক শ্রবণ। ঠিক আছে? এবার দেখুন দ্বিপাক্ষিক শ্রবণের উদাহরণ কি? যেখানে ২ পক্ষের যোগাযোগ যেখানে ঘটছে, ২ পক্ষের যোগাযোগ যেখানে ঘটবে সেটাই হবে কি? দ্বিপাক্ষিক শ্রবণ। বক্তা, শ্রোতা উভয়ই ভাবের আদান-প্রদান করেছে। বক্তা, শ্রোতা দুজনে মিলেই কিন্তু ভাবের আদান-প্রদান করছে। কিভাবে? আমি একটু আগে বুঝিয়ে দিলাম। পরিস্থিতির তারতম্যের ভিত্তিতে সেই শ্রবণের গুরুত্বের হেরফের হয়। পরিস্থিতির তারতম্যের উপর ভিত্তি করে সেই শ্রবণটার যেটা গুরুত্ব রয়েছে, গুরুত্বের সেখানে কমই বেশি হবে। শ্রোতাকে বক্তার অভিপ্রায় বুঝে উত্তর দিতে হয়। শ্রোতা যিনি রয়েছেন ওনাকে বক্তার অভিপ্রায় দেখে বা বক্তার মনের ইচ্ছাটা বুঝে উত্তর দিতে হবে। বক্তা কি বলছেন, এই বক্তার কথার ভিত্তিতে শ্রোতাকে উত্তর দিতে হবে। শ্রবণের প্রয়োজনীয়তা বিষয়ক কিছু তথ্য। নেক্সট পয়েন্ট। শ্রবণের প্রয়োজনীয়তা বিষয়ক কিছু তথ্য। কোনো কিছু জানতে হলে প্রথমে শুনতে হয়। অর্থাৎ শ্রবণ দ্বারাই ঘটে জানার সূচনা। কোনো কিছু জানতে গেলে আমাকে শুনতে হবে। যদি আমি জানতে চাই, যেমন ধরুন আমি ঘরে বসে আছি। আমি এবার ঘরে বসে আছি। আমার রাস্তা দিয়ে, আমার ঘরের পাশে রাস্তা দিয়ে আ একটা মাইকে একটা অ্যানাউন্সমেন্ট, একটা ঘোষণা দিয়ে যাচ্ছে। যদি আমি ঘোষণাটা যদি শুনতে হয় যে কি ঘটনাটা ঘটছে
বা কিসের অ্যানাউন্সমেন্ট করছে সেটা আমার যদি জানার ইচ্ছা থাকে, তো ওই জিনিসটা জানতে গেলে আমাকে কি করতে হবে? ওই অ্যানাউন্সমেন্টটা শুনতে হবে। অর্থাৎ শ্রবণের দ্বারাই ঘটে জানার সূচনা। শ্রবণের দ্বারাই কিসের সূচনা ঘটে গেল? আমার জানার ঘটনা। জানতে গেলে প্রথমেই আমাকে শুনতে হবে। ভাষা শিক্ষণের প্রথম স্তরে শিক্ষার্থী যাতে অন্যের কথা শুদ্ধ এবং স্পষ্টভাবে শোনার অভ্যাস গড়ে তুলতে পারে, সেদিকে নজর দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভাষা শিক্ষণের একদম প্রথম যেটা স্টেজ রয়েছে, শ্রবণ, কথন, পঠন, লিখন। এই ৪ টা স্টেজ রয়েছে: শ্রবণ, কথন, পঠন, লিখন। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই ৪ টা স্তরের প্রথম স্তরে শ্রবণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, প্রথম স্তর। তারপর কথনকে, কথা বলাকে। তো দেখুন, যেহেতু প্রথম স্তরে ভাষা শিক্ষণের শ্রবণকে গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে অন্যের কথা শুদ্ধ এবং ভালোভাবে স্পষ্টভাবে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে, সেদিকে নজর দিতে হবে। সে ছোট, ছোট শিশুরা যাতে অন্যের কথাটা খুব শুদ্ধ এবং স্পষ্টভাবে শুনতে পারে, এই ধরনের সেদিকে আমাদের নজর দিতে হবে। এবার আপনি যদি কোনো একটা ভুল কিছু বলেন ছোট ছাত্রদের সামনে, ধরে নিন একটা এক্সাম্পল। একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। আপনার ঘরে একটা ছোট্ট শিশু রয়েছে ৪ বছরের। ৪ বছরের শিশু রয়েছে। আপনি যে ভিডিও দেখছেন ভাই, আপনাকে বলছি এই যে ক্লাস দেখছেন। হ্যালো? অন্যদিকে মনোযোগ কেন? আপনাকে বলছি, এই যে দেখতে পাচ্ছেন। আরে ভাই, আপনি যে মোবাইল দেখছেন আপনাকেই বলছি ভাই, ক্লাসটা যে দেখছেন। ধরে নিন আপনার ঘরে একটা ৪ বছরের শিশু রয়েছে। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার ছেলে কিংবা মেয়ে, নতুবা ভাতিজা, ভাতিজি, ভাগনা, ভাগ্নি, যাই বলুন না কেন। ৪ বছরের একটা শিশু আপনার ঘরে রয়েছে। আপনি ওই শিশুটা কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না। আপনি ওই শিশুটার সামনে, ধরে নিন এখানে আপনি রয়েছেন, আপনি আর আপনার একজন বন্ধু রয়েছে। খুব ভালো বন্ধু, ক্লোজ বন্ধু। আপনি এবং আপনার বন্ধু রয়েছেন, ঠিক আছে? আর আপনার পাশে এই ৪ বছরের শিশুটা রয়েছে। আপনি দেখুন, বন্ধু-বান্ধব একত্রে থাকলে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়। কি ধরনের কথাবার্তা হয় সেটা জানেন, ঠিক আছে? অনেক রোমান্টিক কথাবার্তা হয়, অনেক খারাপ ভালো অনেক কিছু কথা হয়। তো দেখুন, ধরে নিন যে ৪ বছরের শিশুটার সামনে আপনি আপনার বন্ধুকে একটা গালি দিলেন। আপনি আপনার বন্ধুকে একটা গালি দিলেন। সেই গালিটা যখন ২-৩ বার যখন রিপিট হবে, আপনি আপনার বন্ধুকে গালি দিচ্ছেন, বন্ধুটাও সেই গালিটা আপনাকে আবার রিপিট করবে। স্বাভাবিক ব্যাপার। আমি আপনাকে গালি দিলে আপনি কি আমাকে ছেড়ে কথা বলবেন? মোটেই না। আপনি আমাকে গালি দেবেন। তো একজন আরেকজনকে এভাবে গালি দিল। আর এই ৪ বছরের শিশুটা সেটা কি করতে পারল? শুনতে পেল। শোনার ফলে সে শুনে গেল। তার যেটা নলেজ বা স্কিমা রয়েছে, স্কিমাতে কিন্তু আপনার সেই গালির শব্দটা কিন্তু এখানে স্টোরেজ হয়ে গেল। স্টোরেজ হয়ে গেল। এবার আপনার ঘরে ধরুন কিছুদিন পর বা ৩ দিন ৪ দিন পর ধরে নিই, বা ২ দিন পর আপনার ঘরে কিছু আত্মীয়স্বজন এসেছিল। ঠিক আছে? কিছু আত্মীয়স্বজন বা কিছু কি বলবো? সম্মানীয় ব্যক্তি আপনার ঘরে এসেছে। ঠিক সেই সময় এই ৪ বছরের শিশুরা দৌড়ে এসে আপনাকে ওই গালিটা দিয়ে ওই শিশুটা চলে যাবে। বা আপনার সামনে দাঁড়িয়ে ওই শিশুটা ওই শব্দটা, ওই যে গালির শব্দটা আপনাকে বলে দিয়ে চলে যাবে। কারণ কি? কারণ ওই শিশুটা কিন্তু জানে না যে ওই শব্দটার মানে কি? ওই শব্দটার মানে যে গালি, সেটা কিন্তু সে জানে না, বা ওটা যে খারাপ কথা সেটা কিন্তু সে জানে না। যার ফলে সে ওই আত্মীয়স্বজন হোক বা বিশিষ্ট ব্যক্তি হোক বা যেকোনো হোক, সবার সামনে সে কি করবে? এই গালিটা দিয়ে চলে যাবে। যার ফলে কি হবে দেখুন, সেখানে আপনার যেটা সম্মান সেটা কি থাকবে? মোটেই থাকবে না। এবং ওই শিশুটার সামনে আমরা যদি ভালো, ভালো কথা বলি, শুদ্ধভাবে কথা বলি, স্পষ্টভাবে যদি কথা বলি, তখন ওই শিশুটা কি এই শুদ্ধ এবং স্পষ্ট জিনিসটা শুনবে, এবং শোনার মাধ্যমে সে কি করবে? তার মধ্যে যেটা আমরা কি বলি, ভাষা অর্জন যেটা বলি, অ্যাকোয়ার যেটা বলি, সে কিন্তু ওই ভালো জিনিসটা সে অ্যাকোয়ার করতে পারবে। খারাপ জিনিসটা সে অ্যাকোয়ার করতে পারবেন না। সুতরাং সাবধান থাকুন। যদি আপনার ঘরে এই ধরনের ছোট শিশু থাকে তো তাদের কাছ থেকে বেঁচে থাকুন। তাদের সামনে কখনোই এই ধরনের খারাপ কিছু মন্তব্য বা যেকোনো বক্তব্য করবেন না তাদের সামনে অন্ততপক্ষে, না হলে কিন্তু আপনার সম্মানের ১২টা বেজে যাবে। ঠিক আছে? আপনি যদি প্রমাণ হয় প্রমাণ করে দেখে নিন ভাই। এবার দেখুন শ্রবণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায়। শিক্ষার্থীরা পঠন পাঠনের সময় যাতে সচেতন থাকে সেদিকে নজর দেওয়া জরুরি। শিক্ষার্থীরা পঠন পাঠনের সময় যাতে সচেতন থাকে, খুব অ্যাক্টিভ থাকে, সেদিকে কিন্তু আমাদেরকে কি দিতে হবে? নজর দিতে হবে। কারণ শিক্ষার্থীরা সচেতন না হলে শোনায় বাধা সৃষ্টি হতে পারে। পঠন পাঠনের সময় তারা যেন সচেতন থাকে, খুব অ্যাক্টিভ থাকবে, সচেতন। তাদের মনটা যখন সচেতন থাকে, কনসিয়াস মাইন্ড যখন তারা থাকবে, সেদিকে আপনি নজর দিবেন। কারণ শিক্ষার্থীরা যদি সচেতন না হয় তাহলে শোনায় বাধা সৃষ্টি হতে পারে।
শিক্ষকের উচ্চারণ যথাযথ এবং স্পষ্ট হওয়া বাঞ্ছনীয়। আমি আগে বলেছিলাম যে তাদের সামনে আপনি যে উচ্চারণ করবেন, যে কথা বলবেন সেটা তারাই শুনবে। আপনি যদি স্পষ্টভাবে যদি একটা উচ্চারণ করেন, শিশুরা কিন্তু সেই স্পষ্ট শব্দটা শিখে যাবে এবং বুঝে যাবে, যথাযথ শব্দটা সে শিখতে পারবে। আর আপনি যদি তার সামনে অস্পষ্ট কথাবার্তা বলেন, তাহলে সেটা শিশুর পক্ষে কিন্তু হ্যাম্পার হবে বা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। কারণ শিক্ষকের উচ্চারণ স্পষ্ট না হলে শিক্ষার্থীরা তা অনুধাবন করতে পারবে না। ঠিক আছে? নীরব পাঠে, এটা হবে নীরব পাঠ। নীরব পাঠে শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট হয় না। নীরব পাঠে আপনি নীরব পাঠ করলেন, এই যে শিক্ষক, সে শিক্ষার্থীর মনোযোগ আকৃষ্ট হবে না। কারণ আপনি কি পড়ছেন শিক্ষার্থীরা তো শুনতেই পাচ্ছে না। তাহলে তাদের মনোযোগ কি করে হবে, তাই না? অপরপক্ষে শিক্ষকের পূর্ব প্রস্তুতি না থাকলে সরল এবং সাবলীল পাঠ দেওয়া সম্ভব নয়। শিক্ষক যদি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন, ক্লাসের পূর্বে প্রত্যেকজন শিক্ষকের প্রয়োজন একটা লেসন প্ল্যান তৈরি করার। যে কি করে তিনি ক্লাসটাকে আরো অ্যাট্রাকটিভ, খুব গুরুত্বপূর্ণ, অ্যাট্রাকটিভ একটা ক্লাস, আনন্দদায়ক একটা ক্লাস তিনি কন্ডাক্ট করবেন, সেই ব্যাপারে ওনাকে একটা পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। যে আমি আগামীকালকে ক্লাসে যাব, ক্লাসে যাওয়ার পর কোন চ্যাপ্টারটা পড়াবো? আমি কালকে পড়াবো ৩টি মাছের কাহিনী। হুম, তো ৩টি মাছের কাহিনী যদি আমি পড়াতে চাই শিশুদের, তো আমার কি লাগবে? বই তো লাগবে, ঠিক আছে, পাঠ্যপুস্তক। তার বাহিরে আমার তো ৩টা মাছ বোঝাতে গেলে ৩টা মাছের প্রয়োজন। আমি ৩টা মাছ কোথায় পাবো? যদি ৩টা মাছ, যদি বড়, বড় মাছ কিনতে যাই, আমার তো অনেক টাকার প্রয়োজন আছে। আর আজকে যদি মাছ কিনি, কালকে যদি আমি এই মাছগুলা নিয়ে যদি স্কুলে যাই, তাহলে তো মাছগুলা তো পচে আমার গন্ধ হয়ে যাবে। আমি তো ডাইরেক্ট মাছ দিয়ে বুঝাতে পারবো না। তো আমি কি করি? একটা কাজ করি, আমি একটা কাগজে ৩টা মাছের বড়, বড় ছবি আর্ট করে নেই। দেখুন, আপনি এই ধরনের পূর্ব প্রস্তুতি যদি আপনি নিয়ে যদি আপনি ক্লাসে যান, তখন ক্লাসটা আপনার কি হবে? সরস হবে, সরল হবে এবং সাবলীল পাঠ হবে। শিক্ষার্থীর আনন্দ উপভোগ করবে। টিএলএম এর মাধ্যমে যদি ক্লাস করুন, অর্থাৎ আপনি পূর্ব পরিকল্পনা যদি করেন, করে ক্লাসে যান, অবশ্যই আপনার ক্লাসটা 100% ফ্রুটফুল হবে। আর আপনি হুট করে ক্লাসে গেলেন, চুট করে করলে বললেন যে বই বই বের করো, আজকে এই পাঠটা পড়বো বলে আপনি গড়, গড় করে অনর্গল পড়ে আসলেন। সেটা ক্লাসটা কিন্তু এতটুকু ফ্রুটফুল হয় না। তারপরের পয়েন্ট, শ্রবণ অনুশীলনে বিভিন্ন কৌশলের ব্যবহার। শ্রবণ অনুশীলনে বিভিন্ন কৌশলের ব্যবহার। শিক্ষকের পাঠ শুনে প্রতিলিপি অনুশীলন। শ্রবণ অনুশীলন করতে গেলে বিভিন্নটা কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষকের পাঠ শুনে একটা প্রতিলিপি অনুশীলন করতে হবে। বিশুদ্ধ উচ্চারণ অনুশীলন করতে হবে। বিশুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু শ্রবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আগে বলেছিলাম। বিতর্ক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের শোনার অনুশীলন করা যায়। একটা বিতর্ক প্রতিযোগিতা যদি আপনি করেন একটু হাইয়ার লেভেলে, এত ছোট ক্লাস 1-2 এর বাচ্চারা তো বিতর্ক প্রতিযোগিতা বুঝবে না। তো বিতর্ক মোটামুটি একটা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের যেটা শোনার অনুশীলন করা যেতে পারে। বিতর্ক হলে কি, বিতর্ক প্রতিযোগিতা হলে কি হয় যে অপর পক্ষে কি বলল সেটা শুনে কিন্তু আমাকে রিপ্লাই দিতে হবে। এই যে শোনার যেটা প্রবণতা তখন তাদের মধ্যে চলে আসবে যে এগেইনস্ট পার্টি কি বলছে। গল্প, কাহিনী ও আবৃত্তির মাধ্যমে যদি পাঠদান করি, তাহলে শ্রবণ অনুশীলন ভালো হয়। গল্প, কাহিনী বা আবৃত্তির মাধ্যমে যদি আমি পাঠদান করি, তখন শিশুরা কিন্তু খুব ভালো করে সেটা মনোযোগ সহকারে শুনবে। আর মনোযোগ সহকারে শুনবে তার মানেই কি শ্রবণ অনুশীলনটা ভালো হবে। প্রশ্ন উত্তর পদ্ধতিতে শিক্ষাদান করলে শিক্ষার্থীর শ্রবণ কার্যের সময় অমনোযোগী হওয়ার সম্ভাবনা কমে যায়। আপনি এবার ক্লাস নিচ্ছেন, ক্লাস নিতে আপনি ধরে নিন একটা চ্যাপ্টার আপনি পড়াচ্ছেন। এতটুকু আপনি চ্যাপ্টার একটা রয়েছে, আপনি চ্যাপ্টারটা সবগুলা পড়ে কমপ্লিট করে আপনি চলে গেলেন। প্রতিদিন আপনি এরকমই করছেন। ঠিক আছে? আপনার একটা স্ট্র্যাটেজি। আপনি ১ নম্বর শিক্ষক। আর ২ নম্বর শিক্ষক কি করছেন দেখুন তো, ২ নম্বর শিক্ষক কি করলেন? আপনি ১ম এ এই ২ টা প্যারাগ্রাফ তিনি পড়লেন। পড়ে ২ টা প্যারাগ্রাফ বুঝিয়ে দিলেন। ২ টা প্যারাগ্রাফ বুঝানোর পর হঠাৎ চট করে একজন ছাত্রকে আপনি দাঁড় করালেন। যে, "এই তুমি দাঁড়াও তো দেখি। বলো তো শিক্ষকের পাঠ শুনে আমাদের কি অনুশীলন করতে হয়?" আপনি কিন্তু তার আগে তাকে বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষকের পাঠ শুনে প্রতিলিপি অনুসরণ করতে হয়। ঠিক আছে? তো আপনি চট করে প্রশ্ন তাকে ২ নম্বর একটা শিশুকে ২ নম্বর শিক্ষক কি করলেন? তিনি চট করে একজন ছাত্রকে দাঁড় করালেন যে, "তুমি বলো তো শিক্ষকের পাঠ শুনে আমাদের কিসের অনুশীলন করতে হয়? আমি যে এইমাত্র বুঝিয়ে দিয়েছিলাম, বলো না আমি কি বলেছি?" ওই যে আপনি যে তাকে বললেন, এবার বলুন তো ১ নম্বর শিক্ষকের ক্লাসটা 100% সাকসেস হবে না ২ নম্বর শিক্ষকের ক্লাসটা সাকসেস হবে? ১ নম্বর শিক্ষক যে ক্লাস করাচ্ছেন, এই ক্লাসের ছাত্ররা ভালো করে শুনবে? না ২ নম্বর শিক্ষকের ক্লাস করা ছাত্ররা ভালো করে শুনবে?
অফকোর্স ২ নম্বর শিক্ষকের যেটা ক্লাস করছেন, এই ক্লাসটা কিন্তু ছাত্ররা মনোযোগ সহকারে শুনবে। কারণ ছাত্রদের মনে একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে, আহারে! স্যার এবার মহেশকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। কখন আবার আমাকে জিজ্ঞাসা না করে বসেন। তাই আমাকে খুব ভালো করে শুনতে হবে। স্যার যে কথাগুলো বলছেন, কি বলছেন সেটা খুব ভালো করে বুঝতে হবে। না হলে তো হঠাৎ কোন সময় আমাকে প্রশ্ন করবেন তখন আমি উত্তর দিতে পারব না। এই প্রবণতা তার মধ্যে তখন চলে আসবে। তাই বলেছে যে প্রশ্ন উত্তর পদ্ধতিতে যদি পাঠদান করি তাহলে শ্রবণ কার্যের সময় অমনোযোগী হওয়ার সম্ভাবনা কমে যায়। শিক্ষকের বাচন ভঙ্গি, শিক্ষকের কথা বলার একটা ভঙ্গিমা রয়েছে। এবং শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম যদি আকর্ষণীয় হয় তাহলে শিক্ষার্থীরা মনোযোগ হয়। কথা বলারও কিন্তু বিভিন্ন স্টাইল আছে। কোনো সময় আপনি উচ্চ স্বরে কথা বলবেন, কোনো সময় নিচু স্বরে কথা বলবেন, কোনো সময় উচ্চ নয় নিচু নয় এরকম স্বরে কথা বলবেন। শিক্ষার্থীদের কথা বলার যেটা ভঙ্গি, এই ভঙ্গিটা যদি আপনার ঠিকঠাক থাকে এবং যদি আপনি আকর্ষণীয় টিএলএম ব্যবহার করতে পারেন, তখন এই শিক্ষার্থীরা কি ক্লাসে মনোযোগী হবে। আর ক্লাসে মনোযোগী হবে মানে আপনার কথাটা খুব ভালো করে শুনবে। আর ভালো করে শুনবেই মানে কি হবে? তার শ্রবণ হবে। দ্যাট ইজ কল্ড শ্রবণ অনুশীলনে বিভিন্ন কৌশল ব্যবহারের কয়েকটি পদ্ধতি। শিক্ষকের বলিষ্ঠ ব্যক্তিত্বের মাধ্যমে শ্রেণীকক্ষ শ্রোতার মতো বা আদর্শ শ্রবণযোগ্য পরিবেশ তৈরি করা জরুরি। শিক্ষকের যেটা ব্যক্তিত্ব রয়েছে, শিক্ষকের ব্যক্তিত্বের দ্বারাই শিক্ষকের যেটা পার্সোনালিটি, ছাত্ররা যদি ক্লাসে গন্ডগোল করে শিক্ষকের কথা শুনে না, তাহলে দুর্বলতা ছাত্রদের নয়, দুর্বলতা শিক্ষকের। কারণ শিক্ষক ক্লাসটাকে ফ্রুটফুল করতে পারছে না। ছাত্ররা সেখানে মানে মজা পাচ্ছে না। যার কারণে ছাত্ররা ক্লাসটা শুনতে বাধ্য নয়। তাই ছাত্ররা কি করছে? হাল্লা চিৎকার করছে। তো শিক্ষকের বলিষ্ঠ ব্যক্তিত্বের মাধ্যমে শিক্ষকের পার্সোনালিটি যদি খুব ভালো হয়, তাহলে ছাত্ররা কিন্তু অবশ্যই ক্লাসটা খুব ভালো করে শুনবে। আদর্শ শ্রবণ অনুশীলনের জন্য শিক্ষক মহাশয়ের কিছু কাজ সম্পন্ন করতে হবে। যেমন বিষয়ের পাঠদান করবেন, বোর্ডের কাজ করবেন, বিষয় যেটা রয়েছে এই বিষয়ে তো পাঠদান করছেন। তারপর বোর্ডের ব্ল্যাকবোর্ডে কিছু কাজ করতে পারেন। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে পারেন মানে টিএলএম। প্রশ্ন উত্তর ধর্মী শিক্ষাদান পদ্ধতি শিক্ষককে এমনভাবে করতে হবে যেন পড়াশোনায় স্বতঃস্ফূর্ততা ব্যাহত না হয়। অর্থাৎ ক্লাসটা যাতে স্বতঃস্ফূর্ত হয়। ঠিক আছে? এবার আমরা দেখে নেই কথা বলার দক্ষতা। এতক্ষণ আমরা বললাম যে শ্রবণের দক্ষতা, রুল অফ লিসেনিং। এবার আমরা জানবো রুল অফ স্পিকিং, কথা বলার দক্ষতাটা কি। কথা বলার দক্ষতা অর্জনের জন্য কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন। কথা বলার দক্ষতা অর্জনের জন্য নিচের কিছু বিষয় নজর রাখা প্রয়োজন। কি কি দেখি? প্রথমে শব্দ নির্বাচন, শব্দ আমাদের কিছু জানতে হবে। শব্দ যদি না জানি তাহলে কথা বলতে পারবো না। শব্দ ছাড়া কি কথা বলতে পারবেন? মোটেই না। ধ্বনির উচ্চারণ, ধ্বনির যথাযথ ও সুস্পষ্ট উচ্চারণ। কোন শব্দের কোন ধ্বনি, সেই ধ্বনির সুস্পষ্ট উচ্চারণ, যথাযথ এবং সুস্পষ্ট উচ্চারণ। এবার যদি আমি বলি কলম, কলম বললে হবে না, বলতে হবে কি? কলম। ছায়, ছায়, ছায় বললে হবে না, বলতে হবে কি? চায়। চিনি, চিনি বলতে হবে। এখানে চিনি, চিনি বললে হবে না, আমাকে চিনি বলতে হবে। এই যে এটা হচ্ছে ধ্বনিগত সুস্পষ্ট উচ্চারণ, সেটাকে আমাকে জানতে হবে। যথাযথ বাক্য গঠন, বাক্য গঠনগুলো আমাকে কি করতে হবে? খুব ভালো করে জানতে হবে। প্রয়োজনীয় যুক্তি, তর্ক এবং দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। বক্তব্য বিষয়ের প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা। সাজিয়ে কথা বলার যোগ্যতা অর্জন, যেকোনো কথাটাকে আমি সাজিয়ে বলার মতো যোগ্যতা আমার থাকতে হবে। যথাযথ স্বরক্ষেপণ আমার মধ্যে থাকতে হবে। ভালো কথাবার্তা শেখানোর কিছু কৌশল। কথাবার্তা শেখানোর একটা কৌশল আছে। তো ভালো কথাবার্তা আমরা শিশুদেরকে শেখাই। তার বেশ কয়েকটা মাধ্যম আছে। টোটাল আজকে ১২ টা মাধ্যম আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন কথোপকথন। কথোপকথনের মাধ্যমে ভালো কথাবার্তা শেখানো যায়। কথোপকথন। আপনি ডিসকাস করলেন, একজন আরেকজনের সঙ্গে ডিসকাস করলেন, শিক্ষক ছাত্রের সঙ্গে ডিসকাস করলেন, কথোপকথন। তারপর আলোচনা। ঠিক আছে? কথাবার্তা বললেন, আলোচনা করলেন। বক্তৃতার মাধ্যমে কথাবার্তা শেখানো যায়। তারপর সরব পঠন। সরব পঠন আপনি জুড়ে, জুড়ে পাঠ করলেন। তার মাধ্যমে কি হয়? শিক্ষার্থীরা শিখতে পারে। তারপর আবৃত্তি। আবৃত্তি যদি ভালো করে করেন, ছন্দ অলঙ্কারের সহযোগী যদি করেন, তখন শিশুরা খুব মজা পাবে, আনন্দ পাবে, আরাম পাবে। সেখান থেকে শিশুরা খুব ভালো করে জিনিসটা শিখতে পারে। তারপর দেখুন নাটকের সংলাপ। আপনি নাটকের সংলাপও করতে পারেন। সেখানেও শিশুরা খুব আনন্দ পাবে। তারপর ছড়া পাঠ। ঠিক আছে?
ছড়া পাঠের মাধ্যমে আপনি কি করতে পারেন? শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারেন। অনুষ্ঠান পরিচালনা ও ঘোষণা। আপনি সেটা অনুষ্ঠান একটা পরিচালনা করতে পারেন এবং ঘোষণা করতে পারেন। সেটাও কিন্তু আপনি যদি স্পিকিং কোয়ালিটি যদি আপনার ভালো হয়, তাহলে আপনি একটা অনুষ্ঠান মানে আমরা যাকে বলি অ্যাঙ্কারিং, আপনি অ্যাঙ্কারিং করতে পারবেন। যদি কথা বলা যদি দক্ষ না হয় তাহলে আপনি অ্যাঙ্কারিংও করতে পারবেন না। তারপরে দেখুন গল্প পরিবেশন। একটা গল্প ভালো যদি কথাবার্তা বলা যদি জানেন, তাহলে আপনি গল্প একটা পরিবেশন করতে পারবেন। সাধু এবং চলিত রীতির ব্যবহার। সাধু এবং চলিত ভাষা মিক্সড করলে কিন্তু কথাটা কখনো 100% সাকসেস হয় না। আপনাকে সাধু চলিত রীতির ব্যবহারটা আপনাকে জানতে হবে। নির্ভুল বর্ণ ও শব্দ উচ্চারণের অভ্যাস, গঠন, এক যতিচিহ্নের ব্যবহার। যতিচিহ্নের ব্যবহারও জানতে হবে। যুক্ত বর্ণের সহিত উচ্চারণ শেখাতে হবে। যুক্ত বর্ণের একটা উচ্চারণ রয়েছে। যুক্ত বর্ণে আলাদা যেমন কয় তয়, রক্ত। এই যে যুক্ত বর্ণে কয় তয় আমরা বলি না ক প্লাস ত। তো ক প্লাস ত ইকুয়াল টু কি হয়? কত্ত, রক্ত, রক্ত, কত্ত। এই যে শব্দগুলা, এই উচ্চারণগুলা তাকে খুব ভালো করে আমাদের কি করতে হবে? শিখাতে হবে। তারপর হাতের লেখা শেখানোর কিছু পদ্ধতি রয়েছে। আমরা এই যখন একটি ক্লাসে রয়েছি তখন ডিসকাস করেন এই সবগুলা। আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি। তারপর আমরা এমসিকিউ যাব। হাতের লেখা শেখানোর পদ্ধতি। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও মুক্ত বর্ণের কোথায় কোথায় মাত্রা হয় না তা জানিয়ে দিতে হবে। অনেকগুলা আমাদের বর্ণ রয়েছে, কিছু কিছু বর্ণ রয়েছে পূর্ণ মাত্রা, কিছু কিছু রয়েছে অর্ধমাত্রা, আবার কিছু কিছু রয়েছে মাত্রাহীন। তো কোন কোন বর্ণের মাত্রা রয়েছে পূর্ণমাত্রা, কোন কোন বর্ণের অর্ধমাত্রা রয়েছে, যেমন মধ্যাহ্ন সেটার অর্ধমাত্রা রয়েছে। যদি বলি আমরা ক, সেটার পূর্ণ মাত্রা রয়েছে। যদি বলি ও, তাহলে সেটার কিন্তু মাত্রা নাই। যদি বলি অনুস্বার, তাহলে কিন্তু এটা মাত্রা নাই। এই ধরনের যে কোন কোন বর্ণের মাত্রা নাই, কোন কোন বর্ণের অর্ধমাত্রা, কোন কোন বর্ণের পূর্ণ মাত্রা, এগুলো কিন্তু তাদেরকে খুব ভালো করে জানাতে হবে। কার বা ধ্বনি চিহ্ন সম্পর্কে জানাতে হবে। কার চিহ্ন যেমন আকার, রসইকার, দীর্ঘইকার, রসৌকার, দীর্ঘকার, কোথায় কোন সময় কি বসে সেগুলি তাদেরকে খুব ভালো করে আমাকে জানাতে হবে। যুক্ত বর্ণগুলির ছাঁচ বা স্টাইল বিশেষ রূপে শিখিয়ে দেবেন। যুক্ত বর্ণগুলি কিন্তু লেখার একটা স্টাইল রয়েছে। এই স্টাইলগুলি তাদেরকে বিশেষ রূপে শেখাতে হবে। শিক্ষার্থীদের লিখিত অক্ষরগুলি যেন স্পষ্টভাবে লেখা হয়। লিখিত যে অক্ষরগুলা লিখবে, অক্ষরগুলা যেন স্পষ্ট হাতের লেখা হয়, অর্থাৎ লেখাগুলা যেটা লিখছে সেটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। এদিকে নজর দেওয়া জরুরি। দাঁড়িয়ে কোনো অক্ষর লেখার প্রবণতা শিক্ষার্থীদের ত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের লেখায় যেন সরলতা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। লেখার সময় অক্ষরগুলি যেন ছোট বড় না হয়ে যায় এবং সমতা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্ট থেকে প্রশ্ন আসে। লেখার সময় অক্ষরগুলা কি হবে না, যেন ছোট বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লেখার সময় অক্ষরগুলা যেন সবগুলা সমান থাকে, লেখার মধ্যে সমতা বজায় থাকে সেদিকে আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। লেখার সবগুলো অক্ষর যেন ছোট বড় না হয়, সবগুলা যেন সমান হয় এবং সমান দূরত্বে হয়। যেমন লেখার লেখার থেকে সময়ের দূরত্ব যতটুকু, সময়ের থেকে অক্ষরের দূরত্ব ঠিক ততটুকু। ঠিক আছে? এই জিনিসগুলো তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা লেখার সময় যেন সঠিকভাবে ব্যবধান রক্ষা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওই যে লেখার ব্যবধান যেটা বললাম, এই যে স্পেস আমরা যেটা বলেছিলাম একটু আগে আপনাদের, যেটা স্পেস লেখার যেটা ব্যবধান, যেমন দ্রুততার এবং সাথে তার মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে, অভ্যাস এবং কর্তের মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে, এই যে গ্যাপ জিনিসটা তাকে খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে। শিক্ষার্থীরা যেন যথাসম্ভব দ্রুততার সাথে লেখার অভ্যাস করতে পারে সেদিকে নজর রাখতে হবে। লেখার মধ্যে একটা স্পিড থাকতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে। একটা স্পিড, একটা নির্দিষ্ট একটা স্পিড থাকতে হবে। যদি একদম যদি স্পিড না থাকে তাহলে সেই লেখার তার কোনো গুণ হয় না। লেখার সময় যাতে জ্যোতিচিহ্নগুলি যাতে ঠিক ঠিক জায়গায় বসে সেদিকে নজর দিতে হবে। লেখার সময় জ্যোতিচিহ্নগুলি যেমন দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন, এগুলা ঠিক ঠিক জায়গায় যাতে বসে সেদিকে আমাদেরকে কি করতে হবে? নজর দিতে হবে। শিক্ষকের সযত্ন হস্তক্ষেপ ছাড়া এই ব্যাপারটি সহজে হওয়া সম্ভব নয়। অর্থাৎ শিক্ষক মহাশয়ের সযত্নে হস্তক্ষেপ ছাড়া, শিক্ষক মহাশয় চাইলে কিন্তু সবগুলা জিনিস খুব ভালো করে তাদেরকে শেখাতে পারবেন। আর শিক্ষক মহাশয় ছাড়া কিন্তু সেই জিনিসগুলা তাদেরকে কেউ শেখাতে পারবে না। ঠিক আছে? তো এবার চলুন আমরা কয়েকটি এমসিকিউ দেখে নেই।
এই যে টপিক নিয়ে আজকে ডিসকাস করলাম, তো এই টপিক থেকে আজকে বেশ কয়েকটি এমসিকিউ আপনাদের জন্য আমরা প্রোভাইড করেছি। কয়েকটি এমসিকিউ রয়েছে, জাস্ট আপনারা কতটুকু বুঝলেন আপনারা নিজেদের অ্যানালাইসিস মতো এই এমসিকিউগুলো আপনারা আনসার করবেন। তো এই প্রত্যেকটি এমসিকিউ আমরা আপনাদের দেখিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা এমসিকিউর কারেক্ট আনসার কী হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে সঙ্গে আপনারা কমেন্ট করে যান। তার ফলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কতটি প্রশ্নের আনসার কারেক্ট হলো। তো চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার তা হলো কথা শুনে বোঝা, লিখিত রূপ পড়তে পারা, লিখিত রূপ প্রকাশ করতে পারা, না উপরের সবগুলি। ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার রয়েছে তা হলো ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার তা হলো তা কি? এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা ঠিক এইভাবে যে ক্লাসটা দেখছেন এইভাবে আমরা প্রত্যেকটা কোর্স আমরা এই চ্যানেলে কমপ্লিট করব। সুতরাং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ক্লাস আপনি খুব সঙ্গে সঙ্গে পেয়ে যান। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আমাদের ক্লাস আপনি দেখতে পাবেন না, আপনার মোবাইলে শো হবে না। সুতরাং এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রাখবেন, ঠিক আছে? আর বিশেষ যদি জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে জয়েন হয়ে যাবেন। এখানে আপনারা ফ্রি পিডিএফ অনেকটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 1। আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। কী হলো ভাই? কমেন্ট করছেন না কেন ভাই? আর ভাই বহুত বড় ভাই। ভাষা শিক্ষাদান ও ভাষা শিক্ষণের জন্য যে নৈপুণ্য দরকার সেটা কথা শুনে বুঝতে হবে, লিখিত রূপকে পড়তে হবে, লিখিত রূপ প্রকাশ করে ভাষা শিক্ষাদান এবং ভাষা শিক্ষণের জন্য এই তিনটাই কিন্তু প্রয়োজন, একটি ছাড়া কিন্তু আরেকটি সম্ভব নয়। নেক্সট, ভাষা দক্ষতার 4টি স্তর কি? আমরা ক্লাসের মধ্যে কিন্তু বলেছি ভাষা দক্ষতার 4টি স্তর। প্রত্যেকটা প্রশ্নই আমরা ডিসকাস করব আজকের এই ক্লাসের ভিত্তিতে। যতটা ক্লাস আমরা কমপ্লিট করেছি আজ এই মুহূর্তে যতটুকু পড়েছি তার ভিত্তিতে কিন্তু আজকের এমসিকিউগুলি। ভাষা দক্ষতার 4টি স্তর হলো শোনা, বলা, পড়া ও লেখা। শোনা, বলা, লেখা, আবৃত্তি করা। লেখা, দেখা, শোনা, বলা, লেখা কোনোটাই নয়। তো কোয়েশ্চন নাম্বার 2 এর কারেক্ট আনসার কি হবে? কি হলো? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন আমরা আগে বলেছিলাম প্রথমে কি আসবে? প্রথমে আসবে শ্রবণ, তারপর আসবে কথন, তারপর আসবে শ্রবণ, কথন, তারপর আসবে কি পঠন, তারপর আসবে লিখন। প্রশ্নে যদি এইভাবে থাকতো অপশনে যে শ্রবণ, কথন, পঠন, লিখন, তাহলে এটাও কিন্তু কারেক্ট আনসার হতো। কিন্তু অপশনে যেহেতু শ্রবণ, কথন, পঠন, লিখন নেই, তার অন্য একটা ভাষায় সেটাকে দিয়েছে, মানে সেম মিনিংটা সেমই। শোনা, বলা, পড়া এবং লেখা। শ্রবণ মানে শোনা, কথন মানে বলা, পঠন মানে পড়া, লিখন মানে লেখা। সুতরাং অপশন নাম্বার 1 যারা দিয়েছেন 100% কারেক্ট ভাই, আপনাদেরকে ধন্যবাদ। তারপর দেখানো যাক ভাষা দক্ষতায় শোনা এবং বলার মধ্য দিয়ে ভাষার যে রূপটি প্রকাশ পায়। ভাষা দক্ষতায় শোনা এবং বলার মধ্য দিয়ে ভাষার কোন রূপটা প্রকাশ পায়? ভাষার ধ্বনিময় রূপ, ভাষার দৃষ্টি নির্ভর রূপ, ভাষার ধ্বনিময় দৃষ্টি নির্ভর রূপ, না কোনোটি নয়। তো কোয়েশ্চন নাম্বার 3 কারেক্ট আনসার কি হবে? কোয়েশ্চন নাম্বার 3 কি হবে বলুন তো? কারেক্ট আনসার কি হবে? ভাষা দক্ষতা শোনা এবং বলা। ভাষা দক্ষতায় আমি শুনবো এবং বলবো। শুনবো এবং বলতে গেলে আমার ভাষার যেটা ধ্বনি, ধ্বনিগত রূপটা প্রকাশ পাবে। অর্থাৎ কোন ধ্বনিতে সেটা বলা হয়েছে, ধ্বনিটা যদি আমি বুঝতে পারি তাহলে এই ধ্বনিতে আমি বলতে পারবো এবং ওই ধ্বনিটার মিনিং ওটাও আমি বুঝতে পারবো। সুতরাং ভাষার ধ্বনিময় রূপ এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কোনো কিছু জানতে হলে কি করতে হবে? এইমাত্র আমরা কনসেপ্টের ক্লাসে ডিসকাস করেছি ভাই। প্রথমে পড়তে হয়, লিখতে হয়, প্রথমে শুনতে হয়, জানতে ও পড়তে হয়। কোনো কিছু জানতে হলে কি করতে হবে? বহুত বড়িয়া কোয়েশ্চন এমসিকিউ ভাই। ফাটাফাটি কোয়েশ্চন দিয়েছে। কোনো কিছু জানতে হলে কি করতে হবে? কোয়েশ্চন নাম্বার 4 কারেক্ট আনসার। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। কোনো কিছু জানতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে শুনতে হবে। কোনো কিছু জানতে হলে প্রথমে কি করতে হবে? শুনতে হবে। নেক্সট, বক্তা ও শ্রোতার মধ্যে ভাবের আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কথনের, পঠনের, শ্রবণের, না সবগুলি?
বক্তা এবং শ্রোতা এই দুজনের মধ্যে যদি ভাবের আদান প্রদান হয়, তো এই ভাবের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কার রয়েছে? কথনের, পঠনের, শ্রবণের, না সবগুলি? বক্তা এবং শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে গুরুত্ব কার বেশি? এখানে কারেক্ট আনসার হবে শ্রবণের। ঠিক আছে, আমি যদি বক্তার কথাটা যদি শুনতে পারি, তাহলেই না আমি তার ভাবের আদান প্রদান করব, আমি তাকে রিপ্লাই দিতে পারবো। ধরে নিন আপনি এখানে রয়েছেন, আমি এখানে রয়েছি, আপনি কি বলছেন সেটা যদি আমি শুনি, যদি আমি শুনতে পাই, আমি এখানে বসে আছি, যদি আমি শুনতে পাই, তাহলেই না আমি আপনার কথা রিপ্লাই দিব, আপনার ভাবের আদান প্রদান আমি করব। আর আপনার কথাটা যদি আমার কান পর্যন্ত নাই বা পৌঁছালো, তাহলে আমি আপনার কথা রিপ্লাই কি করে দেব? তো বক্তা এবং শ্রোতার মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে শ্রবণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের শ্রবণ ক্ষমতার একটা বৈশিষ্ট্য হলো সীমাবদ্ধতা, গতিশীলতা, অসীমতা, না সবগুলি? শ্রবণ ক্ষমতার বৈশিষ্ট্য হচ্ছে সীমাবদ্ধতা। যখন কোনো শ্রোতাকে কোনো কিছু শুনতে বাধ্য করা হয়, যখন কোনো শ্রোতাকে কিছু শুনতে বাধ্য করা হয়, সেটা কি সকর্ণের শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, বাধ্যতামূলক শ্রবণ, বর্ণনা মারফত শ্রবণ? ধরেন আপনি একটা জিনিস শুনতে চাচ্ছেন না, আপনি একটা জিনিস শুনতে চাচ্ছেন না, কিন্তু আপনাকে জবরদস্তি না আপনাকে ওই জিনিসটা শুনতে হবে, আপনাকে শোনার জন্য সেটা বাধ্য করেছে কেউ। ঠিক আছে? এরকম হয়েছে। আপনি একটা কথা শুনে যান ভাই, না, না আমি এখন শুনবো না, আমার এখন সময় নেই। আরে ভাই শুনে যান, আপনাকে শুনতেই হবে। এই যে আপনাকে ওই যে কথাটা শোনাচ্ছে, ওটা কি ধরনের শ্রবণ? আপনি কি ধরনের শ্রবণ করছেন? সকর্ণের শ্রবণ, স্বতঃস্ফূর্ত শ্রবণ, বাধ্যতামূলক শ্রবণ, না বর্ণনা মারফত শ্রবণ? কোয়েশ্চেন নাম্বার 7 কারেক্ট আনসার ক, খ, গ, ঘ। কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসার পিন করুন ভাই। তাড়াতাড়ি কি হবে কারেক্ট আনসার? দেখি না ভাই কতজনের কারেক্ট আনসার শুদ্ধ আসছে। কি হলো ভাই? আপনারা কারেক্ট আনসার দিতে পারছেন না, তার মধ্যে আপনাদের দুর্বলতা রয়েছে। আপনারা কেন নিজেদের দুর্বলতা প্রকাশ করেন? আপনি আপনি বলুন না যে, "স্যার আমি 30 এর মধ্যে 30 পাবো।" নিজেদের মধ্যে কনফিডেন্স লেভেলটা হাই রাখুন না কেন? আমি আপনার জন্য রয়েছি প্রত্যেকটা ক্লাস নিয়ে, প্রত্যেকটা কনসেপ্ট এইভাবে বুঝিয়ে দেব এবং আমরা মক টেস্ট চালু করব কিছুদিনের মাধ্যমে। আপনারা মক টেস্ট পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। মক টেস্ট হচ্ছে, মক টেস্টে জয়েন হয়ে যেতে পারেন আপনারা। মক টেস্ট দিলে আপনারা নিজেরা নিজে বুঝতে পারবেন কত পেলেন, কত না। ঠিক আছে? কনফিডেন্স লেভেল হাই করুন। তো দুর্বল মনে কি হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন তো। বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া, বহুত বঢ়িয়া। যখন কোনো শ্রোতাকে কোনো কিছু শুনতে বাধ্য করা হয়, তখন সেটা কি হয়? বাধ্যতামূলক শ্রবণ। কার্যকরী শ্রবণের একটি শর্ত হলো, তো কার্যকরী শ্রবণের একটি শর্ত কি? মনোযোগ, প্রেষণা, বুদ্ধি, না সবগুলি? কোয়েশ্চন নাম্বার 8। কার্যকরী শ্রবণ মানে খুব ভালো করে যদি আমরা শ্রবণ করি, তাহলে কি করে শ্রবণ করতে হবে? মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। মনোযোগ দিয়ে যেটা শ্রবণ করব, সেটা আমাদের কার্যকরী হবে। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথাটির অর্থ কি? একবার শোনা, বারবার শোনা, 3 বার শোনা, কোনোটাই নয়। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি কথাটির অর্থ কি শ্রবণের ক্ষেত্রে? এটা কারেক্ট আনসার হচ্ছে বারবার শোনা। শ্রবণের ক্ষেত্রে পুনরাবৃত্তি কথাটির অর্থ হচ্ছে কি? বারবার শোনা। নেক্সট, শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4 প্রকার দক্ষতার মধ্যে কথনকে রাখা হয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে, না চতুর্থ স্থানে? আরে ভাই বঢ়িয়া কোয়েশ্চন ভাই, কি বলছেন ভাই? কোয়েশ্চনটা বঢ়িয়া, ফাটাফাটি কোয়েশ্চন ভাই। শ্রবণ, কথন, পঠন, লিখন এই 4 প্রকার দক্ষতার মধ্যে কথনকে রাখা হয়েছে, এখানে যদি আপনি সিকোয়েন্স দেখেন, এই যদি সিরিয়াল দেখেন, তখন কি শ্রবণ, পঠন, কথন, লিখন। এখানে যদি আপনি দেখেন, তাহলে এটা তৃতীয় স্থানে আছে, আপনি তৃতীয় স্থানে আনসার দেবেন, কিন্তু সেটা ভুল হবে। অ্যাকচুয়াল আপনি সিকোয়েন্সটা মনে রাখবেন LSRW, এটা আপনি সিকোয়েন্সটা মনে রাখবেন LSRW: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। শ্রবণ, কথন, পঠন, লিখন। তো এখানে আমরা বলেছি কথন, তো কথন কয় নম্বরে রয়েছে? 2 নম্বর, দ্বিতীয় স্থানে। পঠন, পঠন তৃতীয় স্থানে। আর লিখন একদম লাস্ট স্টেজে বা 4 নম্বরে রয়েছে। আর শ্রবণ তো একদম প্রথমে রয়েছে বা 1 নম্বর প্রথম স্থানে রয়েছে। ঠিক আছে? আশা করি বুঝতে পারলেন। তো আজকে এই ছিল আমাদের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে এই ধরনের অন্য একটা ক্লাস আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। যদি ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না।
আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমি আগে বলিনি ক্লাসের পূর্বে, কারণ আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে যেত। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা প্রত্যেকজনে একটি করে শেয়ার করবেন। সেটা আমাদের রিকোয়েস্ট থাকলো আপনার কাছে। রিকোয়েস্ট থাকবে আপনারা এখনই আপনাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করুন, যাতে করে সবাই ক্লাসটা খুব ভালো করে দেখতে পারে। ঠিক আছে ভাই? ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। জয় হিন্দ।